ওকে, আজকের প্রসঙ্গ গত কয়েকদিন ধরে অনেক ধরনের তৎপরতা দেখছি। বিষয়টা হলো নর্থ ইস্ট, মানে বাংলাদেশ হিসেবে ধরলে আমাদের পঞ্চগড়, দিনাজপুরের উপরের দিকটায়, রংপুরের উপর দিকটায় এরকম জায়গায় ৩টে জায়গায় ইন্ডিয়ানরা ৩টা সামরিক ঘাঁটি বানিয়েছে নতুন করে। তো সেটাকে নিয়ে নানা জল্পনা কল্পনা, সেটা উদ্বোধনও করেছে ওরা। ফলে সেটা নিয়ে নানা জল্পনা কল্পনা, পত্রিকার রিপোর্ট তৈরি হচ্ছে, বাড়ায় লেখা, ভয় দেখানো, পাল্টা বক্তব্য, এগুলো সবই ভরে আছে। তো সেসব নিয়ে একটা রিপোর্ট বেরিয়েছে। প্রথমে রিপোর্টে বেরিয়েছে ইন্ডিয়া থেকে। ইন্ডিয়া এমনি ইন্ডিয়ান মিডিয়াকে গদি মিডিয়া বলা হয়। গদি মানে মোদিকে একটু স্যাটার করে গদি। গদি মানে যেটা মোদির ঘরের টাকা নিয়ে চলে, বাংলা কথা বলতে। তো এগুলোকে ওরা গদি মিডিয়া বলে। সে ধরনের মিডিয়া অসংখ্য মিডিয়া আছে, যেমন আজ তাক বলে যে এটা পাবেন। আজ তাকের যে মালিক, ওটার খবরই নাই, ওটা কি করে চলে। এটাকে ওরা মোদি তার লোকজনদের রেখে ম্যানেজমেন্ট দিয়ে তারা চালায়, এবং এটাই রয়ের মুখপাত্র। ঠিক এরকম আরেকটা মুখপাত্র হলো ডিএনএ। ডিএনএটা হলো, আপনারা যারা জিটিভি দেখেন টিভিতে, ওদেরই আরেকটা কোম্পানি, ডিএনএ নাম। সো এই রিপোর্টে এসছে ডিএনএতে, এটাও মোদির কিনে নেওয়া মিডিয়া বলতে পারেন। তো সেখানে আসছে, হেডলাইন হলো, বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সঙ্গে পাকিস্তানের ঘনিষ্ঠতা ভারতের চিন্তার কারণ হয়ে উঠেছে। ওকে, পিছনে কি আছে এটার একটু খালি বলে দিই আমি। যে গত বোধহয় 2 সপ্তাহ হয়ে গেল, পাকিস্তানের আর্মির ওদের তো জয়েন্ট স্টাফ মানে হলো 3 বাহিনী মিলে একটা কমিটি আছে, সেই কমিটির প্রধান সেই জয়েন্ট চিফ অফ স্টাফ কমিটির আবার যে জেনারেল, এরকম একটা জেনারেল শাহিদ শামশেদ মির্জা, তিনি বাংলাদেশ সফরে এসেছিলেন, ইংলিশের সাথে দেখা করেছেন, এবং এইটা নিয়ে তাদের আলোচনা, সমালোচনা, উদ্বেগ, ইন্ডিয়ান আবেগ, উদ্বেগ অনেক বেশি প্রকাশ প্রকাশ করেছে তারা। তো এই দুটো মিলায় তারা একটা রিপোর্ট বানিয়েছে। একদিকে হলো যে তারা পাল্টা বানিয়েছে, তিনটা ঘাঁটি বানিয়েছে। আমার এক ধারণা দেওয়ার চেষ্টা করছে যে তারা আসলে তাদের যে চিকেন নেক আছে, আপনার চিকেন সম্পর্কে কম বেশি জানেন, যে একটা 18 মাইল বা 22 কিলোমিটার চওড়া একটা ইয়া, একদিকে নেপাল, একদিকে বাংলাদেশ, এর ফাঁক দিয়ে ইন্ডিয়াকে ঢুকতে হয়। ওইটুকু এলাকা আবার ইন্ডিয়ান। ও ইন্ডিয়া দিয়ে এলাকা দিয়ে ঢুকলে তাহলে উপরে যে 7টা রাজ্য আছে ছোট ছোট, আসাম সহ, এদিকে আসাম, মানে আমাদের দিনাজপুর হিসেবে যদি চিন্তা করেন, তাহলে এই দিনাজপুর, পঞ্চগড়, এদিকে রংপুর, এর উপরের অংশটা হলো আসাম। তাহলে আসাম হবে এদিক থেকে শুরু, এদিকে শেষ হবে একেবারে নাগাল্যান্ড পর্যন্ত, আমাদের পার্বত্য চট্টগ্রামেরও পরে একদম বার্মা বর্ডার পর্যন্ত যাবে এটা। উপরটা আসবে মেঘালয়। এরকম 7টা ছোট ছোট রাজ্য আছে ওদের। এই 7টা ছোট ছোট রাজ্য মিলে 7 ভাই 7 রাজ্য, এরা মেলা কিছু বক্তব্য তারা দেয়। এনিওয়ে, কিন্তু এই 7 রাজ্যের সাথে ইন্ডিয়ান কানেকশন একমাত্র ওই চিকেন লেক, ওই 22 কিলোমিটার দিয়ে। সো ইন্ডিয়ার সবসময় একটা ভয়, বাড়তি বলচালও বটে এটা। যেমন যদি আমি পাল্টা প্রশ্ন করি, নেহেরু এটা মানছিলেন কেন? 47-এর তো সীমানা, এটা তো 47-এর পরে বানানো হয়নি। তাহলে বাকি ইন্ডিয়ার সাথে এই 7 ভাইয়ের যোগাযোগের একমাত্র জায়গা হচ্ছে চিকেন নেক। ওই 22 কিলোমিটার রাস্তা দিয়ে যেতে হয়, যার একদিকে আছে নেপাল, আরেকদিকে হলো বাংলাদেশের বর্ডার। মাঝখান দিয়ে ছোট 22 কিলোমিটার জায়গা দিতে ঢুকতে হয়। আর এখান যদি ঢুকতে না পারে, মানে এখান থেকে ট্রেন এবং রেল, সরি বাস, সব ট্রাক এদিক দিয়ে ঢুকতে হয় একমাত্র। ঢুকলে পরে এটা আপ টু এদিকে চলে আসবে। সবচেয়ে ইন্টারেস্টিং হলো ত্রিপুরা। ত্রিপুরা মানে হলো যে আমাদের আমাদের ফেনী, ব্রাহ্মণবাড়িয়ার ওই কোনাটা হলো, ওর উপরে হলো ত্রিপুরা। সো ত্রিপুরাও যদি কলকাতায় যেতে চায়, তাহলে এই পুরা 1700 কিলোমিটার ঘুরে যেতে হয়। কিন্তু যদি বাংলাদেশের ভিতর দিয়ে ডাইরেক্ট যেতে পারে, যদি আমরা অ্যালাউ করি, তাহলে মাত্র 350 কিলোমিটার। তাহলে বুঝতে পারছেন কি ধরনের ভয়। প্রশ্ন হলো যে এই ধরনের ম্যাপ নেহেরু মেনে নিয়েছিলেন কেন? আমরা তো আর নেহেরুকে জবরদস্তি তো এই ধরনের বানাই নেই। ব্রিটিশদের আমলে তো এরকম সিস্টেম ছিল, তাহলে নেহেরু মেনে নিয়েছিলেন কেন? এটা হচ্ছে বিরাট প্রশ্ন। এর উত্তরটা হলো আসলে
নেহেরু ছিলেন কনজারভেটিভ এই অর্থে, উনি ভাবছিলেন এগুলোকে পিছনে ফেলে রাখলে, অগুরুত্বপূর্ণ ফেলে রাখলে, অগুরুত্ব মানে নন ডেভেলপড। নন ডেভেলপ মানে ডেভেলপমেন্টের একটা মূল কথা খেয়াল রাখবেন, রাস্তাঘাট যোগাযোগ ব্যবস্থা যদি দুর্বল করে রাখা হয়, এটা আন্ডার ডেভেলপড, উন্নত। রাস্তাঘাটই সবকিছুর উন্নত। ভুরুঙ্গমারিতে কিছু হয় না, মানুষ এককালে বলতো। আজকাল ভুরুঙ্গমারির চরে যে বাদাম হয় তারপর পুরো বাংলাদেশ জুড়ে ছড়ায় আছে। কেন সম্ভব হয়েছে? কারণ ভুরুঙ্গমারির সাথে এর সাথে আমলে যে ওয়ার্ল্ড ব্যাংকের সংস্কারের সার কথা ছিল বাংলাদেশকে 460টা উপজেলায় মানে থানাতে ভাগ করা হয়েছিল। আর প্রত্যেকটা থানা থেকে যেন ঢাকায় যোগাযোগ, ঢাকায় মানে ধরেন তাকে ইয়েতে আসতে হবে, কারণ বাজারে পৌঁছতে হবে। এই কানেকশনটা তৈরি করে দেওয়া হয়েছিল সে এরশাদের সংস্কার বা ওয়ার্ল্ড ব্যাংকের সংস্কার। ওটার কারণে ভুরুঙ্গমারির বাদামটা এখন ঢাকায় আসতে পারছে, ও তো বেচার জায়গায় পাচ্ছিল না। রংপুরে কয়জনা খাতক আছে ওটা খাইবে। তাহলে পুরো বাংলাদেশের বাজারটা যদি তাকে ধরতে হয়, তাহলে তাকে একমাত্র যোগাযোগ ব্যবস্থা, এই যে রেল, ট্রেন, বাস, এগুলো মানে সবগুলোতে এগুলো আসতে হবে। তাহলে যোগাযোগ ব্যবস্থার মূল জিনিস। তাহলে নেহেরু কেন যোগাযোগ ব্যবস্থার দিকে এত দুর্বল করছিল? এবং এটা নিয়ে আপনাদের আরো একটা মনে করাই দিই, এটা নিয়ে প্রথম আসামে আন্দোলন তৈরি হয় 1951 সালে। 47 সালে দেশ স্বাধীন হয়েছে, 51 সালে আন্দোলন। এবং মুখ্যমন্ত্রী মানে আসাম রাজ্য সরকার কংগ্রেস তখন ছিল 51 সালে, এবং তাদের বিরুদ্ধে এই মুভমেন্টটা হয়েছিল। এটাই আসাম গণপরিষদ হিসেবে পরে যে পার্টিটা আসছে, স্টুডেন্ট মুভমেন্ট দিয়ে শুরু হয়েছিল এটা। এবং তারা বলতেছিল আমাদের যোগাযোগ ব্যবস্থা ঠিক নেই কেন। তাহলে খেয়াল করে দেখেন যে নেহেরু এটা জেনে শুনে নিয়েছিল। এবং একালে এটা আনন্দবাজার লিখতেছে, না না আমরা এখানে একটা পিসফুল স্যাংসিটি বজায় রাখার জন্য আমরা তো ওটাকে দূরে রাখছি, আসলে না না এর ভিতর দিয়ে আমরা কেউ কাউকে কিছু দিব না। তার মানে এটা ওরা জেনে শুনে করেছিল, জেনে শুনে করে বিপদে পড়ে এখন খালি চিৎকার করছে, হা আমার চিকেন নেকটা চায়নারা দখল করে নিল। কারণ ও পাশে ও পারেও আছে, একটু দূরে আছে চায়না, একটু উপরে আছে ভুটান, ভুটানের সঙ্গে চায়নার বর্ডার আছে। তাহলে নেপালের সাথে বর্ডার আছে, বাট রাস্তা খুব দুর্গম বলা ভালো, যদিও একটা প্রজেক্ট নেওয়া হয়েছিল 100 কিলোমিটার মতো একটা রাস্তা করলে এটা আপাতত কাঠমান্ডু পর্যন্ত যেতে পারে, যেটা চীনের আবার একটা হাইওয়ে আছে, প্লাস একটা খুবই স্ট্রং রেলওয়ে লাইন আছে। এই রেলওয়ে লাইনের সাথে কাঠমান্ডুকে 100 কিলোমিটার মধ্যে যোগাযোগ করা সম্ভব। ফলে ওদিক আবার চীনের ভয় আছে ইন্ডিয়া। তাহলে এতই যদি ভয় থাকলে চিকেন নেক বানাইছিলেন কেন, তখন কেন আপত্তি করেন নাই? এটা থেকে বোঝা যায় নেহরুর চিন্তা ভাবনা কত কনজারভেটিভ ছিল, রক্ষণশীল। মূলত উনি একটা ব্রিটিশ তাবেদার ছাড়া কিছু না আসলে। ওকে, তাহলে ডেভেলপমেন্টের জিনিসটা যোগাযোগ ব্যবস্থা উন্নয়ন ছাড়া যে এই দেশের লোকগুলো যে খাইবো কি করবো কি, বাকি ইন্ডিয়ার সাথে যোগাযোগ করবে কেমন করে, এটা নিয়ে নেহরুর কোনো পরিকল্পনা ছিল না। এটাকে কোনায় ফেলে রাখতে চাচ্ছিল, আবার এটা তার দখলে থাকবে, ইন্ডিয়ার অধীনে থাকবে, এটাও তার চাই। ওকে, এনিওয়ে এই চিকেন নেক নিয়ে সো-কল্ড উদ্বিগ্ন, এই জন্য সো-কল্ড বলবো আমি, এই সো-কল্ড উদ্বিগ্ন থেকেই যখন তারা 2007 সালে বাংলাদেশকে ইন্ডিয়ার হাতে তুলে দেয় আমেরিকা, ওইটাই হলো 1/11 আমার দেশে। তখন তারা দাবি করতে থাকে এখন বাংলাদেশের ভিতর দিয়ে তারা ডাইরেক্ট আসাম থেকে এই যে 350 কিলোমিটার দিয়ে তারা কলকাতা যাবে, তাদেরকে সব করিডোর দিতে হবে আমাদেরকে বিনা পয়সায়। এইটাই হলো ইন্ডিয়ানদের হেজিমনি তখন বেড়ে দেওয়া, আর 15 বছর ধরে হাসিনার এই যে শাসন তার সঙ্গে সম্পর্কিত এটা। এনিওয়ে, তাহলে মূল বিষয়টা হলো যে নিজেরাই নিজের ফাঁদে পড়েছে, পরে এখন চিৎকার করতেছে এটা সেটা কেন হলো। একটা হলো যে আরেকটা উচিলা দেখাচ্ছে যে এই যে পাকিস্তানের জেনারেলরা কেন বারে বারে আসতেছে। ডেফিনেটলি আসবে, বাংলাদেশ স্বাধীন সার্বভৌম রাষ্ট্র, তার যদি মনে হয় অমুক দেশের সাথে আমার বাণিজ্য সম্পর্ক বাড়ানোর দরকার আছে বাড়াবে। আর আমি এর আগে বহুবার বলেছি যে পাকিস্তানের সাথে সম্পর্কের কারণ হলো চীন। চীনের যে অস্ত্র কারখানা, হ্যান্ডহেল্ড যেগুলা রাইফেল টাইপের জাতীয় অস্ত্র, এর একটা বিরাট ফ্যাক্টরি আছে পাকিস্তানে। আমরা ওদের মতনই একটা ফ্যাক্টরি করতে চাই আমাদের মেশিন টুলস ফ্যাক্টরিতে। ফলে ওখানে তাদের একটা জয়েন্ট ভেঞ্চারে কিছু করা যায় কিনা, এই জন্য পাকিস্তানিদের আশঙ্কা অনেক বেশি। সো এটা হলো সস্তায় অস্ত্র বানানোর একটা আমাদের পরিকল্পনা। তো এতে কি আমরা ইন্ডিয়া পছন্দ করলো কি করবো না এটাতে ঠিক করবো, নাকি বাংলাদেশের স্বার্থ ঠিক করবো? এখন এইটাকে ইন্ডিয়া নানান ধরনের ইস্যু তৈরি করে পাকিস্তান বলে একটা পাকিস্তান, পাকিস্তান মানে মুসলমান, মানে সব ইন্ডিয়ার শত্রু এগুলা। এখন এই ব্যাখ্যা দিয়ে যদি মোদি তার ভোট কামায়, এটার যদি হিন্দুত্ববাদ হয়, তো এটা কি জন্য আমরা দায়ী, নাকি আমরা এটাতে হেল্প করবো? আমাদের কি ঠেকা?
মোদি ওখানে হিন্দুত্ববাদ দিয়ে ক্ষমতা থাকবে কি থাকবে না এটা মোদিকে সিদ্ধান্ত নিতে হবে। এতে তো আর আমরা হেল্প করতে যেতে পারবো না আমাদের স্বার্থ জলাঞ্জলি দিয়ে। আমরা তো আমাদের স্বার্থ অনুযায়ী চলবো। সো মূলত জিনিসটা এই, কিন্তু তারা পুরো জিনিসটাকে দাঁড় করেছে যে যেন বাংলাদেশ তাদেরকে কেন চিকেন নেগের মধ্যে আসতে দিচ্ছে। আচ্ছা, বাংলাদেশে কিন্তু দেওয়ার কিছু নাই, এটা তো খোদ নেহরু এটা মেনে নিয়েছেন, এখন চিৎকার করেন কেন? আপনি আগে বলতে পারতেন যে আমার এদিকেও একটা যোগাযোগ ব্যবস্থা দিতে হবে, সেটা ব্রিটিশ আমলে আপনি ওই সময় বার্গেনিং করে দিতে পারতেন, নেহরুর সাথে জিন্নাদের আলাপে করছে একটা হতে পারতো, কিন্তু আপনি এগুলো করতে চান নাই, এগুলো করছেন। এরকম কোনো উদ্বিগ্নতা আপনার আছে তাই তো কোনো রেকর্ড নেই। নেহরু কোথাও কোনো প্রশ্ন তুলে নেয় এরকম 47 সালের আশেপাশে 45 বা হোল 40s-এ নেহরু কখনো এটা নিয়ে কোনো প্রশ্ন তুলে নেয় যে আমাকে এই চিকন নেক দিয়ে কেবলমাত্র যেতে হয়, এই যে 1700 কিলোমিটার ঘুরে যেতে হয়, এটা আমার একটা সমস্যা, তিনি কখনো বলে নাই তো। তো কাজে আপনাদের তৈরি করা প্রবলেম নিয়ে আমরা কথা বলতে যাব কেন? আর আমরা বিনা পয়সায় আমরা রাস্তাঘাট বানাই দেবো, আমরা ওয়ার্ল্ড ব্যাংকের কাছ থেকে ঋণ নিয়ে আসবো, ওই ঋণের টাকা দিয়ে রাস্তা বানাবো, আর ওই রাস্তা আপনি ভোগ করবেন, কোনো ট্যাক্স দিবেন না, বাংলাদেশের লোকের মতন ট্যাক্স দিবেন, এটা হবে? কেন হবে না? মূল কারণটা খেয়াল রাখতে হবে। বাংলাদেশের লোক মানেই বাংলাদেশের প্রতিটা লোক রেগুলার ডাইরেক্ট অথবা ইনডাইরেক্ট ট্যাক্স দেয়। ওই ট্যাক্সের টাকাই তো আমাদের রাজস্বের টাকা, ওই রাজস্বের টাকা দিয়েই তো আমরা ঋণ নেই, ঋণ শোধ করি। তাহলে ওয়ার্ল্ড ব্যাংকের টাকা দিয়ে আমরা যে রাস্তা বানাইছি, রংপুর দিনাজপুর থেকে ঢাকার যে যোগাযোগের হাইওয়েটা, এই হাইওয়ে তো বাংলাদেশের মানুষের ট্যাক্সের টাকা দিয়ে তৈরি হয়েছে। এইটা আমি ইকুয়াল ট্যাক্স দিয়ে ইকুয়াল সেতু পারানোর পয়সা দিয়ে আমি ইন্ডিয়াকে কেমন করে যেতে দেবো? কারণ ইন্ডিয়ান ওই নাগরিকেরা তো আমাদেরকে ট্যাক্স দেয় নাই, ইন্ডিয়ান নাগরিকের ট্যাক্স দিচ্ছে ইন্ডিয়াকে, বাংলাদেশের নাগরিকরা বাংলাদেশের ট্যাক্স দিচ্ছে। সো বাংলাদেশের নাগরিকেরা বলে এক রেট হবে, ইন্ডিয়ার বলে আর এক রেট হবে। এখানে হয়েছে উল্টাটা, করিডোরের নামে বাংলাদেশিরা যা দেয় সেটাও ইন্ডিয়া দিবে না। তো এটা এই ধার করে ওয়ার্ল্ড ব্যাংকের ধার করে আমরা রাস্তা বানাই, ইন্ডিয়াকে ব্যবহার করতে দিব কেন? মানে দেওয়া দিব কেন না, দিব কি করে? এটা কি পসিবল? মানে আপনি কি আরেকজনের বাসায় যেন বাজার ঠিক মতন আসে তার ব্যবস্থা করে দিবেন নিজের ক্যারেট টাকা খরচ করে, পকেট টাকা খরচ করে? এটা প্রশ্ন আসে। এনিওয়ে, এখন ওরা এগুলো দিয়ে বলতেছে যে মোদির পলিসি অ্যান্টি পাকিস্তানি, তো এই জন্য আমাদেরকে অ্যান্টি পাকিস্তানি একটা সিদ্ধান্ত নিতে হবে। এটা আবদারের, এটা বোধ হয় না মামার বাড়ির কাছেও এই আবদার করা যায় না, এটা এমন একটা আবদার। এনিওয়ে, এগুলো হচ্ছে তাদের মূল কথা। তারা এগুলো নিয়ে মনে করছে যে বাংলাদেশে এর আড়াঙ্গনা বেড়ছে এবং এটার জন্য দায়ী হলো ইউনূস সরকারের দায়ী। এই জন্য তো ইউনূস সরকারের উপর খুব ক্যাপা। ওকে, এখন এই যে নিবন্ধটা বেরিয়েছে, আর্টিকেলটা যেখানে বেরিয়েছে, এটা আবার কি সিগনিফাই করে অ্যাকচুয়ালি? এই নিয়ে আমি একটা কথা বলবো, সাংঘাতিক কথা। এই যে উদ্বিগ্নতা দেখাচ্ছে এবং টার্গেট করছে ইউনূসকে, এটা ইউনূসের জন্য হয়েছে। এর মানে হলো আগামী ফেব্রুয়ারিতে ইলেকশনটার ব্যাপারে ইন্ডিয়ার আস্থা নাই। দেখেন, ফেব্রুয়ারিতে যদি সত্যি ইলেকশন হয় তাহলে তো একটা ইউনূস তো চলে যাবে, তাহলে এটা কোন রাজনৈতিক দল ক্ষমতা আসবে? এবং যদি বিএনপি আসে সেটা ইন্ডিয়ার জন্য সবচেয়ে ভালো। তাহলে তারা এই ইলেকশনটার উপর আস্থা রাখছে না, আস্থা না রেখে ইউনূসের উপরে কামান দেখতেছে। এর মানে কি? মানে হলো তারাও বিশ্বাস করে না যে ফেব্রুয়ারি ইলেকশনটা হবে। এই সিদ্ধান্ত টানা যায় না? তা নাহলে ইউনূস যাচ্ছে আর 2 মাস মাত্র ক্ষমতায়। এটা নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, ফার্স্ট উইক ইলেকশন। তাহলে ইন্ডিয়া কেন ইউনূসকে দায়ী করতেছে? আর পাকিস্তানের আনাগোনা তো আজকে না। আবার পাকিস্তানে আমরা আনাগোনা কেন বাড়াইছি দেখেন, আমরা এই যে পেঁয়াজের কথা দেখেন, আমরা গত বছর মানে গত সিজনে আমরা 25 লাখ টন পেঁয়াজ আনছি পাকিস্তান থেকে। কেন? পাকিস্তান ইন্ডিয়ানরা আমাদের পেঁয়াজ আমদানি করে শূন্য পেঁয়াজের দাম বাড়িয়ে দিচ্ছে। তা আমরা কি ওদের হাতে পুতুল হয়ে থাকবো? আমরা সব ওদের যেখান থেকে সস্তায় পাবো সেখান থেকে নেবো। তুরস্ক থেকে আনছি, পাকিস্তান থেকে আনছি। এবং এইটা করা যায় না যেহেতু হাসিনার আমলে পোর্ট ইউজ করতে দেওয়া হয় না। পাকিস্তান থেকে জাহাজ আসলে বলে না ওটা জঙ্গি, ওর ভিতরে নিশ্চয়ই কিছু একটা আছে। আচ্ছা, সেটাকে ইন্ডিয়া দেখবেন, এটা আমরা বিচার করব। ফলে এই প্রথম আমরা করাচির সঙ্গে ডাইরেক্ট চিটাগাংয়ে যেন জাহাজ আসতে পারে তার ব্যবস্থা করছি। ওইভাবেই তো আমরা এই যে 25 লাখ টা আনছি, পেঁয়াজ আনছি গত সিজনে, সেটা তো পাকিস্তান থেকে আনছি। তো এগুলোকে আমরা আমাদের স্বার্থ থেকে করবো না? ইন্ডিয়া পাকিস্তানকে পছন্দ করে না,
মোদি পছন্দ করে না, পাকিস্তানকে অপছন্দ দেখিয়েই সে ভোট কামায়, এটা কি আমার স্বার্থ? এটা বাংলাদেশের স্বার্থ না তো। আমি তো চাইবো দুনিয়ার যেখান থেকে সস্তা পাওয়া যায় আমি সেখান থেকে কিনবো। তাতে যদি পাকিস্তান সুবিধা পেয়ে যায়, এটা কি আমার ক্ষতি? না, এটা আমার দেখার বিষয়। আমি তো দেখবো আমার স্বার্থ। আমি কেন ইন্ডিয়ান স্বার্থ দেখবো? তাহলে শেষ কথা দাঁড়ালো কি আসলে? এই রিপোর্টটা যে কেন রয় রিপোর্ট, কেন এটা ডিএনএ কে দিয়ে ছাপানো হয়েছে? এইটাকে আবার আমি রেফারেন্স দিয়ে রাখি, এর অনুবাদ করে আবার সমকাল ছাপছে। আমি এই ভিডিওটা যখন ছাপা হবে তখন সমকালের রিপোর্টটা আপনাদেরকে ট্যাগ করে দিব, সেখানে আপনারা বাংলায় পড়তে পারবেন। সোজা কথাটা বোঝা যাচ্ছে এখানে এটা ভান, পাকিস্তানের বিরুদ্ধে কিছু না, তার চিকেন নেক কোনো নয়া টেনশন তৈরি হয়েছে এমন কোনো ঘটনা নেই। ওরা খামোখায় ৩টা নতুন করে সেনা ঘাঁটি বানাইছে, এইটার ব্যাখ্যা দিতে পারছে না তারা কেন করছে, কোন ভয়ে করছে। আর ওরা কি সবসময় আমাদেরকে ভয় দেখা থাকবে? আমরা আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য সবকিছুই করতে পারবো। আমাদের মিলিটারি প্রস্তুতি আমরা নেব না? আমরা আক্রান্ত হলে কেমন নিজেকে রক্ষা করবো, এগুলোর প্রস্তুতি আমরা নেব না? এগুলো কি ইন্ডিয়ার মুখের দিকে তাকায় আমাদের কিনতে হবে? সো বেসিক্যালি আসলে যে অভিযোগটা এই ডিএনএ পত্রিকার মধ্যে তারা তুলছে, ওই অভিযোগগুলো কোনো ভিত্তি নাই, এবং অভিযোগগুলো আবার প্রমাণ করে যে তারা ফেব্রুয়ারিতে ইলেকশন হচ্ছে না বলে মনে করে, আস্থা পাচ্ছে না অন্তত। সেই কারণে সমস্ত অভিযোগগুলো ইউনূস সাহেবের কামান থাকতেছে, ইউনূস সাহেবের উপর কামান দিকে সে পুরো দেশটা দাঁড় করে দিয়েছে। এই হলো অবস্থা। থ্যাংক ইউ।